সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের ৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। শিবির ও বৈষম্য বিরোধীদের না ডেকে ছাত্রদল সহ ২৮ সংগঠনের বৈঠক। নির্বাচন সংস্কারে গতি বাড়ান অন্তর্বর্তী সরকারকে জামায়াত আমির। ঐক্য গড়তে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না, মন্তব্য মঈন খানের। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যুর অভিযোগ। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। সারা দেশে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স। ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিক্স পেমেন্ট সিস্টেমের কাজ অব্যাহত থাকবে রাশিয়া। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, লাইসেন্স বাতিল হওয়ায় অস্ত্রগুলো এখন অবৈধ। এসব অস্ত্র উদ্ধারে সব জেলা পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম ও পাবনা জেলার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে সারা দেশে ১৯,৫৯৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। ওই সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট। পরে ২৫শে আগস্ট বিগত সরকারের সময় অনুমোদন দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের গত ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে অস্ত্র জমা দেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ না নেওয়ায় ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সহ নানা ইস্যুতে বৈঠক করেছে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ৮ বাম সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোট সহ ২৮টি ছাত্র সংগঠন। তবে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে ডাকেনি তারা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনগুলোর নেতারা বৈঠকে অংশ নেন, যদিও এটিকে নেতারা রুটিন বৈঠক বলছেন। জানা গেছে, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। ওই বৈঠকে সব ছাত্র সংগঠনকে না ডাকায় আলাদা একত্রিত হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া প্রত্যেক সংগঠনই তার পক্ষে জনমত সৃষ্টির জন্য একত্রিত হয়েছে। এর ফলে কোনো বিষয়ে নীতিগত সিদ্ধান্তে যাওয়ার মতো আলোচনা হয়নি। তবে বৈঠকে গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা, বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে থাকার বিষয়ে সংগঠনগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন সংস্কারে গতি বাড়ানোর আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন সংস্কারে গতি বাড়ান। আমরা আপনাদের চাপ দিচ্ছি না, বরং দাবি জানাচ্ছি আপনারা যৌক্তিক সময় অপচয় করবেন না। শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াত ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার শফিকুর। তিনি আরও বলেন, স্পষ্টভাবে বলেছি, আমরা কোনো মেজরিটি মাইনরিটি বুঝি না। যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারা এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট শ্রেণী কিছু স্বার্থ হাসিল করতে চায়, এর বাইরে কিছু না। রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্য গড়তে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন, একটি জাতিকে সমুন্নত রাখতে যা প্রয়োজন তা হলো ঐক্য, কিন্তু ঐক্য সৃষ্টি করতে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না। এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির সিনিয়র নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে 3টি অস্ত্র রয়েছে: রাজনীতি, কূটনীতি ও গণমাধ্যম। এই 3টি অস্ত্রকে যথাযথভাবে ব্যবহার করা গেলে দেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব। পঞ্চগড়ের ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনাটি ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। গরু নিয়ে
ফেরার পথে বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। এতে রফিকুলের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দর নগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই ঘোষণা দিয়েছেন। এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস.এম. মাহবুবুল আলম জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে, যা দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট বেড়েছে। ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলো বাজারে বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর বোতলজাত তেল না পেয়ে বাড়তি দরে খোলা সয়াবিন কিনতে হচ্ছে তাদের। খুচরা বিক্রেতারা জানান, প্রায় 1 মাস ধরে কোম্পানিগুলো বাজারে ঠিকমতো তেল দিচ্ছেন না। এখন হাতে গোনা 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যেসব ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে, তবে খোলা সয়াবিন তেল আগের চেয়ে বাড়তি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য পণ্য না নিলে সয়াবিন তেলের বোতল দেয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। গায়ানায় গ্লোবাল সুপার লিগে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের দল রংপুর রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে 23 রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা। ম্যাচটি ছিল দুই দলের জন্যই ফাইনালে ওঠার লড়াই। জয় পেলেই ফাইনালে হাতছানি ছিল লাহোরের। অপরদিকে ফাইনাল নিশ্চিত করতে রংপুরকে মেলাতে হতো রান রেটের সমীকরণ। সেই সমীকরণেই উতরে গেছে বাংলাদেশের প্রতিনিধিরা। শুক্রবার সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে খেলা হয়। ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। তারা 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল 5টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিক্স সেটেলমেন্ট সিস্টেম বা নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়া চলমান থাকবে বলে দাবি করেছেন এক সিনিয়র রুশ কর্মকর্তা। তিনি শুক্রবার এই দাবি করেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা RIA। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার প্যানকিনকে উদ্ধৃতি করে RIA জানিয়েছে, অবশ্যই এ কাজ চলবে। ব্রিক্সের পরিকল্পিত সেটেলমেন্ট সিস্টেম তৈরির প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। ট্রাম্প সম্প্রতি ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যদি নতুন মুদ্রা চালু করে বা মার্কিন ডলার প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রাকে সমর্থন করার চেষ্টা করে, তবে তাদের পণ্যে 100% আমদানি শুল্ক আরোপ করা হবে। তখন যুক্তরাষ্ট্রের অসাধারণ নীতি থেকে বিদায় নিয়ে তারা যেন অন্য কাউকে খুঁজে নেওয়ার চেষ্টা করে বলেও কটাক্ষ করেন তিনি। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।